গল্পকরণে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আদর্শ হিন্দু হোটেল। আজকে পঞ্চম পর্ব। সেদিন বিকালে গোয়ালপাড়ায় বেড়াইতে গিয়া কুসুমের বাপের বাড়িতে শুনিল রানাঘাটে কুসুমের অত্যন্ত অসুখ হইয়াছিল। কোনরূপে এ যাত্রায় সামলাইয়া গিয়াছে। সে কিছুই জিজ্ঞেস করে নাই। কথায় কথায় কুসুমের কাকা ঘ্যানশ্যাম ঘোষ বলিল, মধ্যে রানাঘাটে 15 দিন ছিলাম দাদা ঠাকুর, ছানার কাজ এ মাসটা বড্ড মন্দা। হাজারি বলিল, 15 দিন ছিলে? কেন হঠাৎ এ সময়? তারপরেই ঘ্যানমশাই কুসুমের কথাটা বলিল। হাজারি কেবল মনে হইতে লাগিল কুসুমের সঙ্গে কতদিন দেখা হয় নাই, একবার তাহার সহিত দেখা করিতে গেলে কেমন হয়। মনটা অস্থির হইয়া উঠিয়াছে তাহার অসুখের খবর শুনিয়া। জীবনে ওই একটি মেয়ের উপর তাহার অসীম স্নেহ ও শ্রদ্ধা। ইচ্ছা হইল কুসুমের সম্বন্ধে ঘনশ্যামকে সে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু তাহা করা চলিবে না। সে মনের আকুল আগ্রহ মনেই চাপিয়া শুধু কেবল উদাসীনভাবে জিজ্ঞেস করিল, এখন সে কেমন আছে? তা এখন আপনার বাপ মায়ের আশীর্বাদে সেরে উঠেছে, তবে বড় কষ্ট যাচ্ছে সংসারে। দুধ দই বেচে তার তো চলত, আজ মাসখানেকের উপর শয্যাগত অবস্থা। এদিকে আমার সংসারের কাণ্ডও তো দেখতে পাচ্ছেন, কোত্থেকে কি করি দাদা ঠাকুর। হাজারি এ সম্বন্ধে আর কিছু বলিল না, যেন কুসুমের সম্বন্ধে তাহার সকল আগ্রহ ফুরাইয়া গেল। বাড়ি ফিরিবার পথে হাজারি ভাবিল রানাঘাটে তাহাকে যাইতেই হইবে। কুসুমের অসুখ শুনিয়া সে চুপ করিয়া থাকিতে পারে না। কালই একবার সে রানাঘাট যাইবে। পথে অতসীর পিতা হরিবাবুর সঙ্গে দেখা। তিনি মোটা লাঠি হাতে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিলেন। হাজারিকে দেখিয়া বলিলেন, এই যে হাজারি, কোথা থেকে ফিরছ? তা এসো আমার এখানে, চলো চা খাবে। বৈঠকখানায় হাজারিকে বসাইয়া হরিবাবু বসিলেন। বসো, আমি বাড়ির ভেতর থেকে আসছি, তারপর দুজনে একসঙ্গে চা খাওয়া যাবে। যতদিন বাড়ি আছো আসা যাওয়া একটু করো। হ্যাঁ, কেউ আসে না, একলাটি সারাদিন বসে বসে আর সময় কাটে না। দাঁড়াও আসছি। হরিবাবু বাড়ির মধ্যে চলিয়া যাইবার কিছুক্ষণ পর অতসী একখানা রেখাবিতে খানকতক লুচি, বেগুন ভাজা এবং একটু আখের গুড় লইয়া আসিল। হাজারির সামনে টেবিলে রেখাবিতে রাখিয়া বলিল, আপনি ততক্ষণ খান কাকাবাবু, চা দিয়ে যাচ্ছি। হাজারি বলিল, বাবু আসুক আগে। বাবা তো খাবার খাবেন না, তিনি শুধু চা খাবেন। আপনি খাবারটা ততক্ষণ খেয়ে নিন, চা একসঙ্গে দেব। অতসী চলিয়া গেল না, কাছেই দাঁড়ায় রহিল। হাজারি একটু অস্বস্তি বোধ করিতে লাগিল। বলিবার কিছু খুলিয়া না পাইয়া বলিল, টেপি আজ আসেনি মা? না, এবেলা তো সে আসেনি। হাজারি আর কিছু কথা না পাইয়া নীরবে খাইতে লাগিল। খাইতে খাইতে একবার চোখ তুলিয়া দেখিল অতসী এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া আছে। অতসী সুন্দরী মেয়ে, টেপির বন্ধু হইলেও বয়সে টেপির অপেক্ষায় 4-5 বছরের বরং। এ বয়সে সুন্দরী মেয়ের সহিত নির্জন ঘরে অল্পক্ষণ কাটাবার অভিজ্ঞতাও হাজারির নাই। সে রীতিমতো অস্বস্তি বোধ করিতে লাগিল। অতসী হঠাৎ বলিল, কাকাবাবু, আপনি আমার উপর রাগ করেননি? হাজারি থতমত খাইয়া বলিল, রাগ? কিসের রাগ মা? ও বেলার ব্যাপারটা নিয়ে? না না, এতে আমার রাগ হবার কিছু নেই, বরং তোমারই। না শুনুন কাকাবাবু, আমি তারপর ভেবে দেখলাম আপনি আমার টাকা নিলে খুব ভালো করতেন। জানেন, আমার দাদা মারা যাবার পর আমি কেবলই ভাবি, দাদা বেঁচে থাকলে বাবার বিষয় আমি পেতাম না, এখন কিন্তু আমি পাব। কিন্তু ভগবান জানেন কাকাবাবু, আমি 1 পয়সাও চাইনি এ বিষয়ের। দাদা বিষয় ভোগ করত তো করত, নয়তো বাবার বিষয় যা খুশি করে যান, উড়িয়ে যান, পুড়িয়ে যান, দান করুক। আমার যেন এ মনে না হয়
আজ দাদা থাকলে এই বিষয় আমি পেতাম না, দাদাই পেত। বিষয়ের জন্য তেমন দাদার উপর কোনো দিন আমার নিজের হাতে যা আছে তা উড়িয়ে দেব। অতসীর চোখে জল টলটল করিয়া আসিল। সে চুপ করিল। হাজারি সান্ত্বনা সুরে বলিল, না মা, ওসব কথা কিছু ভেব না। তোমার বাবা মাকে তুমি বুঝিয়ে রাখবে। তুমি ওদের একমাত্র বাঁধন। তুমি ওরকম হলে কি চলে? ছি মা। হাজারি সত্যি অবাক হয়ে গেল। ভাবিল, এইটুকু মেয়ে কি উঁচু মন দেখো একবার। বড় বংশ নইলে আর কি বলছে কাকে? এ কি আর বেচুবাবুর হোটেলের পদ্ধতি? হাজারি বলিল, আচ্ছা মা, আমাকে টাকাটা দেবার কোনো যোগ হলো কেন বলো তো? তোমরা মেয়েরা যদি ভালো হও তো খুবই ভালো, আর মন্দ যদি হও তবে খুবই মন্দ। আমায় তুমি বিশ্বাস করো মা? আপনি বুঝে দেখুন, না হলে আপনাকে টাকাটা দিতে চাইব কেন? তোমার বাবাকে না জানিয়ে দেবে? বাবাকে জানালে দিতে দেবে না, অথচ আমার টাকা পড়ে রয়েছে। আপনার উপকার হবে। আমি জানি আপনাদের সংসারের কষ্ট। টেম্পির বিয়ে দিতে হবে। কোথায় পাবেন টাকা? কোথায় পাবেন কি? আপনার রান্নার যেমন সুখ্যাতি, আপনার হোটেল খুব ভালো চলবে। 6 বছরের মধ্যে আমার টাকা আপনি আমাকে ফেরত দিয়ে দেবেন। হাজারি মুগ্ধ হইয়া গেল অতসীর হৃদয়ের পরিচয় পাইয়া। বলিল, আচ্ছা, তুমি যদি দিতে তাও আমি নেব। হোটেল এ মাসে আমি খুলব। তোমার মুখ দিয়ে ভগবান এ কথা বলেছেন মা। তোমরা নিষ্পাপ ছেলে মানুষ, তোমাদের মুখে ভগবান কথাও কন। অতসী হাসিয়া বলিল, তাহলে নেবেন ঠিক? ঠিক বলছি। এবার ঘুরে জায়গা দেখে আসি। রানাঘাট যাচ্ছি কাল সকালেই, হয় সেখানে, নয়তো গোয়ারির বাজারে জায়গা দেখব। খবর পাবে তুমি। আবার ঘুরে আসছি 3-4 দিনের মধ্যেই। অতসী বলিল, বাবার আক্ষেপ করার সময় হয়ে গেছে। বাবা আসবেন, আপনি বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। শুনুন কাকাবাবু, আপনি যেদিন বাবার কাছে হোটেলের জন্য টাকা চান, আমি সেদিন বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলাম। সেই থেকে আমি ঠিক করে রেখেছি, আমার যা টাকা জমানো আছে আপনাকে তা দেব। আচ্ছা বলো তো মা, একটা সত্যি কথা, আমার উপর তোমার এত দয়া হলো কেন? বলবো কাকাবাবু, আপনার দিকে চেয়ে দেখে আমার মনে হতো আপনি খুব সহজ সরল লোক এবং ভালো লোক। আমার মনে বড় কষ্ট হয় আপনাকে দেখলে, সত্যি বলছি। তবে দয়া বলছেন কেন? আমি আপনার মেয়ের মতো না? বলিয়াই অতসী এক প্রকার কুণ্ঠা ও লজ্জা মিশ্রিত হাসি হাসিল। হাজারি বলিল, তুমি আর জন্মে আমার মা ছিলে, তাই দয়ার কথা বলছি। নইলে কি সন্তানের উপর এত মমতা হয়? তুমি সুখে থাকো, রাজরানী হও, এই আশীর্বাদ করছি। আমি তোমার গরিব কাকা, এর বেশি আর কি করতে পারি? অতসী আগাইয়া আসিয়া হঠাৎ নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল এবং আর একটু না দাঁড়াইয়া তৎক্ষণাৎ বাড়ির মধ্যে চলিয়া গেল। রাত্রে সারা রাত্রি হাজারি ঘুমাইতে পারিল না। অতসীর মতো বড় ঘরে সুন্দরী মেয়ের স্নেহ আদায় করার মধ্যে একটা নেশা আছে। হাজারিকে সে নেশায় পাইয়া বসিল। তাহার জীবনের এক অদ্ভুত ঘটনা। সকালে উঠিয়া সে রানাঘাটে রওনা হইল। বেশি নয়, 5-6 মাইল রাস্তা হাঁটিয়া বেলা 8:30টার সময় স্টেশনের নিকট বেগুনবনে গিয়া পৌঁছিল। রেলবাজারের মধ্যে ঢুকিতেই তাহার ইচ্ছে হইল একবার তাহার পুরাতন কর্মস্থলে উকি মারিয়া দেখিয়া যায়। আজ প্রায় 5 মাস সে রানাঘাট ছাড়া। দূর হইতে বেচু চক্রবর্তীর হোটেলের সাইনবোর্ড দেখিয়া তাহার মন উত্তেজনা এবং কৌতূহলে পূর্ণ হইয়া উঠিল। গত 6 বছরের কত স্মৃতি জড়ানো আছে এই টিনের চালওয়ালা ঘরখানার সঙ্গে। হোটেলের গদি ঘরে ঢুকিয়া প্রথমে সে বেচু চক্রবর্তীর সম্মুখে পড়িয়া গেল। বেলা প্রায় 10:30। খরিদ্দার আসিতে আরম্ভ করিয়াছে। বেচু চক্রবর্তী পুরনো দিনের মতো গদি ঘরে তক্তপোষের উপর হাত বাক্সের সামনে বসিয়া তামাক খাইতেছেন। হাজারি প্রণাম করিয়া দাঁড়াইতে তিনি বলেন, আরে এ যে হাজারি ঠাকুর, কি মনে করে? কোথায় আছো আজকাল? ভালো আছো বেশ?
হাজারি এক মুহূর্তে আবার যেন বেচু চক্রবর্তীর বেতন ভুক রাঁধুনি বামুনে পরিণত হইল। তেমনি ভয়, সংকোচ এবং মনিবের প্রতি সম্ভ্রমের ভাব তার সারা দেহ মনে হঠাৎ কোথা হইতে যেন উড়িয়া আসিয়া ভর করিল। সে পুরনো দিনের মতো কাঁচুমাচু ভাবে বলিল, আগে তা আপনার কৃপায় একরকম। আগে তা বাবু বেশ ভালো আছেন? আজকাল আছো কোথায়? আগে গোপালনগরে কুণ্ডবাবুদের বাড়িতে আছি। বাড়ির কাজ কতদিন আছো? এই 4 মাস আছি বাবু। তা বেশ, তবে সেখানে মাইনে আর কত পাও? হোটেলের মতো মাইনে কি দেবে গেরস্ত ঘরে? বেচু চক্রবর্তীর এই কথার মধ্যে হাজারি এক ধরনের সুরের আঁচ পাইল। ব্যাপার কি? বেচু চক্রবর্তী কি আবার তাহাকে হোটেলে রাখিতে চান? তাহার কৌতূহল হইল, শেষ পর্যন্ত দেখাই যাক না কি দাঁড়ায়। সে বিনীতভাবে বলিল, ঠিক বলেছেন বাবু, তা তো বেশি নয়। গেরস্ত বাড়ি কোথা থেকে বেশি মাইনে দেবে? তারপর কি এখন আমাদের এখানে এসেছ ঠাকুর? আগে হ্যাঁ বাবু। কি মনে করে বলো তো, থাকবে এখানে? হাজারি কিছুমাত্র না ভাবিয়া বলিল, সে বাবুর দয়া। তা বেশ বেশ, থাকো না কেন, পুরনো লোক। বেশ তো, যাও কাজে লেগে যাও। তোমার কাপড় চোপড় এনেছ? কই? না বাবু, আগে থেকে কি করে আনি? সেসব গোপালনগরে রয়েছে। চাকরিতে দয়া করে রাখবেন কি না রাখবেন না, না জেনে কি করে সব। আচ্ছা আচ্ছা, যাও ভেতরে যাও। রতন ঠাকুরের অসুখ করেছে, বংশে একা আছে। তুমি কাজে লাগো এবেলা থেকে। ভাঙ্গা বাংটো এই মাসের কদিনের মাইনে তুমি আগাম নিও। হাজারি কৃতজ্ঞতার সহিত বেচু চক্রবর্তীকে আরও একবার ঘাড় খুব নিচু করিয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া কলের পুতুলের মতো রান্নাঘরের দিকে চলিল। সামনেই বংশী ঠাকুর। তাহাকে দেখিয়া বংশী অবাক হইয়া চাহিয়া রহিল। হাজারি বলিল, বাবু ডেকে বহাল করলেন যে ফের? ভালো আছো বংশী? তোমার সেই ভাগ্নে যে ভালো আছে? বংশী বলিল, আরে এসো এসো হাজারিদা, তোমার কথা প্রায়ই হয়। তুমি বেশ ভালো আছো। এতদিন ছিলে কোথায়? দেখে কি চাপিয়েছ? সরো, হাতটা দাও। এখনো মাছ হয়নি বুঝি? যাও, তুমি গিয়ে মাছটা চড়িয়ে দাও। তেলের বরাদ্দ সেরকমই আছে না বেড়েছে? বংশী বলিল, একবার টেনে নিও একটু। অনেকদিন পরে যখন এলে। দাঁড়াও, ডালাটায় নুন দেয়া হয়নি এখনো, দিয়ে দাও। বলিয়া সে দরমার আড়ালে গাঁজা সাজিতে গেল। চুপি চুপি বলিল, তোমায় বহাল করেছে কি সাধে? এদিকে তুমি চলে যাওয়াতে হোটেলের ভয়ানক দুর্নাম। সেই কলকাতার বাবুরা 2-3 দল এসেছে। সেই শুনল তুমি এখানে নেই। তারা বললে সেই ঠাকুরের রান্না খেতে এখানে এসেছে। সে যখন নেই, আমরা রেলের হোটেলে খাবো। হাটুরে খদ্দেরও অনেক ভেঙে গিয়েছে যদুবাড়ুজ্যের হোটেলে। তোমায় বাবু বহাল করলেন কেন জানো? যদুবাড়ুজ্যের হোটেলে তোমাকে পেলে লুফে নেয় এক্ষুনি। তোমার অনেক খোঁজ করছে ওরা। বংশীর হাত হইতে গাজার কলিকা লইয়া দম মারিয়া হাজারি কিছুক্ষণ চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিল। কি হইতে কি হইয়া গেল? চাকরির লইতে সে রানাঘাটে আসে নাই, কিন্তু পুরাতন জায়গায় পুরাতন আবিষ্টনীর মধ্যে আসিয়া সে বুঝিয়াছে এতদিন তাহার মনে সুখ ছিল না। এই বেচু চক্রবর্তীর হোটেল, এই দরমার বেড়া দেওয়া রান্নাঘর, এই পাথুরে কয়লাস্তূপ, এই হাতা বেরি আর এই অতি পরিচিত স্বর্গতার, ইহাদের ছাড়িয়া কোথায় সে যাইবে? ভগবান এমন সুখের দিনও মানুষের জীবনে আনিয়া দেয়? বংশীর হাতে কলিকা ফিরাইয়া দিয়া সে খুশির সহিত বলিল, নাও, আর একবার টান দিয়া নাও। ডালের সম্বরা দিয়ে গে। এবেলা এখনো বাজারে আসেনি কি? বংশী বলিল, মাছটা কেবল এসেছে, তরকারি পাতি এই এলো বলে। গোবরা গিয়েছে। গোবরা নতুন চাকর, বেশ লোক, আমার উপর ভারী ভক্তি। এলে দেখে এখন। এই সময় 3য় শ্রেণীর টিকিট লইয়া জন 2 খরিদ্দার খাইবার ঘরে ঢুকিয়া হাজারির অভ্যাস মতো পুননের দিন ন্যায় হাঁকিয়া বলিল, বসুন বাবু, জায়গা করা আছে, নিয়ে দিচ্ছি,
বসে পড়ুন, মাছ এখনো হয়নি এত সকালে, কিন্তু শুধু ডাল আর ভাজা। বংশী, ভাত নিয়ে এসো হে, ডালটা সম্বরা দিয়ে নেই। বেলা ওইদিকে প্রায় 10টা বাজে। কৃষ্ণনগরের গাড়ি আসবার সময় হলো। আজকাল স্টেশনের খদ্দের আনে কে? হাজারি যেন দেহ মনে নতুন বল এবং উৎসাহ পাইয়াছে। হাজার হোক, শহর বাজার জায়গায় রানাঘাট, কত লোকজন, গাড়ি, হৈ হৈ, ব্যস্ততা, রেলগাড়ি, গাড়ি ঘোড়া। এখানে একবার কাটাইয়া গেলে কি অন্য জায়গায় কারো ভালো লাগে? একটা জায়গার মতো জায়গা। এমন সময় একজন কালো মতো ছোকরা চাকর তরকারি বোঝাই ঝুড়ি মাথায় রান্নাঘরে নিচে হইয়া ঢুকিল। পেছনে পেছনে পদ্মজি বলিতে বলিতে আসিতেছিল, বাবা, বেগুন আর কেনবার জো নেই রানাঘাটের বাজারে। 8 পয়সা করে বেগুনের শের। ভুবরাত থেকে শুনেছে কবে? যত বেটা ফরে জুটের বাজারে একেবারে আগুন করে রেখেছে। সব চলল কলকাতা। তা গরিব গুবর লোক কেনেই বা কি করে আর খাই বা কি করে? ও বংশী, ঝুড়িটা ধরো, নামাও ওর মাথা থেকে। দরজা চৌখাটে পা দিয়েই সে সম্মুখের থালায় অন্য পরিবেশনরত হাজারিকে দেখিয়া থমকাইয়া দাঁড়ায়া একেবারে যেন কাঠ হইয়া গেল। হাজারি পদ্মঝিকে দেখিয়াই থতমত খাইয়া গেল। তাহার পুরাতন ভয় কোথা হইতে সেই মুহূর্তে আসিয়া জুটিল। সে কাষ্ঠ হাসিয়া আমতা আমতা সুরে বলিল, এই যে পদ্মদিদি, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি। পদ্মজি বিস্ময়ের ভাবটা সামলাইয়া লইয়া বংশী ঠাকুরের দিকে চাহিয়া বলিল, ঝুড়িটা নামায় নাও না ঠাকুর, ও সঙ্গের মতো দাঁড়ায় রইল ঝুড়ি মাথায়, মাছ হলো। তারপর হাজারির দিকে তাচ্ছিলের ভাবে চাহিয়া বলিল, এখন এলে? আজই এলাম পদ্মদিদি। আজও বেলা এখানে থাকবে? বংশী ঠাকুর বলিল, হাজারিকে যে বাবু বহাল করেছেন, আবার এ কাজ করবে সে? পদ্মজি কঠিন মুখে বলিল, তা বেশ। রান্নাঘরে আর না দাঁড়াইয়া সে বাহিরে চলিয়া গেল। বংশী ঠাকুর অনুচ্চ স্বরে বলিল, পদ্মদিদি চটেছে, বাবুর সঙ্গে এবার এক চোট বাঁধবে। পদ্মকে সারা দুপুর আর রান্নাঘরের দিকে দেখা গেল না। হাজারির মন ছটফট করিতেছিল। কতক্ষণে কাজ সারিয়া কুসুমের সঙ্গে গিয়ে দেখা করবে। সে দেখিল সত্যি হোটেলের খরিদ্দার কমিয়া গিয়াছে। পূর্বে যেখানে বেলা 2:30টার কমে কাজ মিটিত না, আজ সেখানে বেলা 1টার পরে বাহিরের খরিদ্দার আসা বন্ধ হইয়া গেল। হাজারি বলিল, হ্যাঁ বংশী, 3rd ক্লাসের টিকিট মোট 30খানা। আগে যে 70-75 খানা একেবেলাই হতো, এত খদ্দের গেল কোথায়? বংশী বলিল, তবুও তো আজকাল একটু বেড়েছে। এর মধ্যে আরও পরে গিয়েছিল। 20 খান 3rd ক্লাসের টিকিট হয়েছে, এমনও দিন গিয়েছে। লোক সব যায় যদুবাবুর্যের হোটেলে। এদের এবেলা 100, ও বেলা 60-70 খদ্দের। হাটের দিন আরও বেশি। আর খদ্দের থাকে কোথা থেকে বলো? মাছের মুড়ো কোনোদিন খদ্দেররা চেয়েও পেয়ে পাবে নাকি? বড় মাছ কাটা হলে মুড়ো নিয়ে যাবেন পদ্মদিদি, আমাদের কিছু বলার জো নেই। তার উপর আজকাল যা চুরি করেছে পদ্মদিদি, সেসব কথা এরপর বলবো, এখন খেয়ে নাও আগে। হোটেল হইতে খাওয়া দাওয়া সারিয়া হাজারি বাহির হইয়া মোড়ের দোকানে 1 পয়সা বিড়ি কিনিয়া ধরাইল। চূর্ণির ধারে তাহার সেই পরিচিত গাছতলায় কদিন বসা হয় নাই, সেখানে গিয়া আজ বসিতে হইবে। পথে রাধাবল্লভ তলায় সে ভক্তিভরে প্রণাম করিল। আজ তাহার মনে যথেষ্ট আনন্দ। রাধাবল্লভ ঠাকুর জাগ্রত দেবতা, এমন দিনও তাহাকে জুটাইয়া দিয়েছেন। আজ ভোরে যখন বাড়ি হইতে বাহির হইয়াছিলেন, সে কি ইহা ভাবিয়াছিল? অস্বপনের স্বপন, চোর বলিয়া বদনাম রটাইয়া যাহারা তাড়াইয়াছিল, আজ তাহারাই কিনা যাচিয়া তাহাকে চাকরিতে বহাল করিল। চূর্ণী নদীর ধারে পরিচিত গাছতলায় বসিয়া সে বিড়ি টানিতে টানিতে 1 পয়সার বিড়ি শেষ করিয়া ফেলিল মনের আনন্দে। কুসুমের বাড়ি এখন সবাই ঘুমাইতেছে। গৃহস্থ বাড়ি দেখাশোনা করিবার এ সময় নয়। বেলা যখন পড়িবে, অন্তত 4টা না বাজিলে কুসুমের ওখানে যাওয়া চলে না। এখনও 1.5 ঘণ্টা দেরি। গোপালনগরের কুণ্ডবাড়িতে হইতে তাহার কাপড়ের পুটলিটা একদিন গিয়া আনিতে হইবে। গত মাসের মাহিনী বাকি আছে। দেয় ভালো, না দিলে আর কি করা যাইবে। আজ একটু রাত থাকিতে উঠিবার দরুন ভালো ঘুম হয় নাই।
তাহার উপরে অনেক দিন পরে হোটেলের খাটুনি, 5 ক্রোশ পায়ে হাঁটিয়া স্বগ্রাম হইতে রানাঘাট আসা প্রভৃতির দরুন হাজারীর শরীর ক্লান্ত ছিল। গাছতলায় ছায়ায় কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন সূর্যের দিকে চাহিয়া তাহার মনে হইল 4টি বাজিয়া গিয়াছে। কিছুক্ষণের মধ্যে সে কুসুমের বাড়ির দরজা গিয়ে কড়া নাড়ল। কুসুম নিজে আসিয়া খিল খুলিল এবং হাজারীকে দেখিয়া অবাক হইয়া বলিল, জ্যাঠামশাই, কোথা থেকে? আসুন আসুন। তারপরে সে নিচু হইয়া হাজারীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। হাজারীর হাসি মুখে বলিল, এসো এসো মা, কল্যাণ হোক। ছেলে পেলে সব ভালো তো? এত রোগা হয়ে গিয়েছ। ইস, তোমার কাকার মুখে তোমার বড্ড অসুখের কথা শুনলাম। কুসুম বাড়ির মধ্যে তাহাকে লইয়া গিয়া ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া বসাইল। বলিল, ভয় নেই জ্যাঠামশাই, মরছি না এত শিগগিরই। আপনি সেই যে গেলেন, আর কোনো খবর নেই। অসুখের সময় আপনার কথা কথা ভেবেছি জানেন জ্যাঠামশাই। মরেই যদি যেতাম, দেখা হতো আর। অক্ষতে আপদ না হলে মরেই তো। চিচিমা, ওরকম কথা বলতে আছে? কোথায় ছিলেন এতদিন আপনি? আজ কোথায় হতে এলেন? এরশোলা থেকে। কুসুম ব্যস্ত হয়ে বলিল, হেঁটে এসেছেন বুঝি? খাওয়া হয়নি? হাজারে হাসিয়া বলিল, ব্যস্ত হয়েও না মা, বলছি সব। সকালে বেরিয়েছিলাম এরশোলা থেকে। বলি, যাই একবার রানাঘাটে, তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে খুব হলো। বেলবাজারে যেমন বাবুর হোটেলে দেখা করতে যাওয়া, অমনি বাবু বহাল করলেন কাজে। সেখানে কাজ সাঙ্গ করে চূর্ণির ধারে বেরিয়ে এসে এই এসেছি। ওমা, আমার কি হবে? ওরা আবার আপনাকে ডেকে বহাল করেছে? তবে মিথ্যে চুরির অপবাদ দিয়েছিল কেন? পদ্ম আছে তো? পদ্ম নেই তো কোথায় যাবে? আছে বলে আছে, খুব আছে। পরে গর্বের সুরে বলিল, আমায় না নিলে হোটেল যেদিকে চলে না। খদ্দের পত্তর তো অর্ধেক ফর্সা, সব উঠেছে গিয়ে বারুজ্য মশাইয়ের হোটেলে। হাজার হোক, হোটেলের মালিক, সুতরাং তাহার মনিবের সমশ্রেণীর লোক। হাজারি যদুবারুজ্যের নামটা সমীহ করিয়ার সুরে উচ্চারণ করিল। কুসুম যেন অবাক হইয়া খানিকটা দাঁড়াইয়া রহিল। পরে হঠাৎ ব্যস্ত হইয়া উঠিয়া বলিল, বসুন জ্যাঠামশাই, আসছি আমি। না না না, শোন, এখন খাওয়া দাওয়ার জন্য তেমন কিছু করো না। আপনি বসুন তো, আসছি আমি। কোনো কথাই খাটিল না। কুসুম কিছুক্ষণ পরে 1 বাটি গরম দুধ ও 2খানি বরফি সন্দেশ রেখাবিতে করিয়া আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, একটু জল সেবা করুন। ওই তো তোমাদের দোষ, বারণ করে দিলেও শোনো না। কুসুম হাসি মুখে বলিল, কথা শুনবো একটু পরে, দুধটা সেবা করুন। সবটা ভালো দুধ, বাড়ির গরুর। ঘন করে জাল দিয়েছি, দুপুর থেকে আকার উপর বসানো ছিল। তুমি বড় মুশকিলে ফেললে দেখছি মা। না 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 না। হাজারিকে পান সাজিয়া দিয়া কুসুম বলিল, জ্যাঠামশাই, হোটেল ভাল লাগছে? তা মন্দ লাগছে না, আজ বেশ ভালোই লাগলো। তবে ভাবছি কি জানো মা, এই রেলবাজারে আর একটা হোটেল বেশ চলে। শুধু চলে না জ্যাঠামশাই, খুব ভালোই চলে। আপনার নিজের নামে হোটেল দিলে সব হোটেল কানা পড়ে যাবে। তোমার তাই মনে হয় মা? হ্যাঁ, আমার তাই মনে হয়। খুলুন আপনি হোটেল। আর একজনও এ কথা বলেছে কালি, তোমার মতো সেও আমার আরেক মেয়ে, আমাদের গায়েরই। কে জ্যাঠামশাই? হরিবাবুর মেয়ে, অতসী ওর নাম, টেপির বন্ধু। খুব ভাব দুজনে। সে আমায় কাল বলছিল। আমাদের বাবুর মেয়ে? আমি দেখিনি কখনো। বয়স কত? ওরা নতুন এসেছে গায়ে, কোথা থেকে দেখবে? বয়স 16-17 হবে। বড় ভালো মেয়েটি। সবাই যখন বলছে, তাই করুন আপনি, টাকা আমি দেব। অতসীও দেবে বলেছে। দুজনের কাছে টাকা নিলে জাকিয়ে হোটেল দেবে। কিন্তু ভয় হয় তোমাদের ব্যাঙ্গের আধুলে নিয়ে শেষে যদি লোকসান হয়ে যায়, তবে একুলকুল দুকুলেই গেল। বরং অতসী বড় মানুষের মেয়ে, তার 200 টাকা গেলে কিছু তার আসে যাবে না। না, আমার টাকাও খাটিয়ে দিতে হবে, সে শুনছি নে। আমি দুজনেরই টাকা নেব, কাল থেকে জায়গা দেখছি। তবে টাকা গেলে কিন্তু আমায় দোষ দিও না। জ্যাঠামশাই,
আপনি হোটেল খুললে টাকা ডুববে না, আমি বলছি। এরপরেও যদি ডোবে তবে আর কি হবে, আপনার দোষ দেব না আমি। উঠিবার সময় কুসুম বলিল, জ্যাঠামশাই, পরশু সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব ভাবছি, আপনি এখানে রাত্রি সেবা করবেন। তা কি করে হবে মা, আমি রাতে 12টার কম ছুটি পাব না। তবে তারপরের দিন দুপুরে বেলা 1টার সময় আসবেন, আমি লুচি ভেজে রাখব, আপনি এসে তরকারি করে নেবেন। কথা রইল, আসতেই হবে কিন্তু জ্যাঠামশাই। হোটেলে ফিরিয়া সে বড় ডেকে রান্না চাপায় দিল। বংশী ঠাকুর এবেলা এখনো আসে নাই। হাজারি অত্যন্ত খুশির সহিত চারদিকে চাহিয়া দেখিতে লাগিল। সে অত্যন্ত পরিচিত পুরাতন রান্নাঘর, এমনকি একখানা পুরনো লোহার খুন্তি, 5 মাস আগে টিনের চালা, বাতাসের গায়ে সেই গুজিয়ে রাখা গিয়েছিল, এখনো সেখানেই সেই স্থানেই মরিচা পড়া অবস্থায় গুজাইয়া রাখিয়াছে। সেই বংশী, সেই রতন, সেই পদ্মদিদি। বংশী আসিয়া ঢুকিল। হাজারি বলিল, আজ পেঁপে কুটিয়ে দাও তো বংশী, একবার পেঁপের তরকারি মন দিয়ে রাধি অনেক দিন পরে, এতদিনে বারুজ্য মশাইয়ের হোটেলে কানা করে দেব। গদির ঘরে পদ্মঝিয়ের কলার আওয়াজ পাইয়া বংশী বলিল, ও পদ্মদি, শোনো এদিকে, ও পদ্মদি। পদ্মঝি থার্ড ক্লাসের খাওয়ার ঘর পার হইয়া রান্নাঘরের মধ্যে আসিয়া ঢুকিয়া বলিল, কে হয়েছে? বংশী বলিল, কি কি রান্না হবে এবেলা? হাজারি বলেছে পেঁপের তরকারি রাঁধবে ভালো করে, 2-একটা ভালো মন্দ আমাদের দেখাতে হবে আজ থেকে। পেঁপে তো রয়েছে, কি বলো? পদ্মঝি বলিল, না, পেঁপে কাল হবে, আজ এবেলা বিলিতি কুমড়ো হোক, আর কচু মাছের ঝাল করো। 7 আনাসের চিংড়ি ও বেলা গিয়েছে, এবেলা দেখি কি মাছ পাওয়া যায়। হাজারি বলিল, পদ্মদিদি, আজ একটু মাংস হোক না? পদ্মঝি এতক্ষণ পর্যন্ত হাজারির সঙ্গে সরাসরি ভাবে বাক্যালাপ করে নাই। সারাদিনের মধ্যে এই প্রথম তাহার দিকে চাহিয়া বলিল, মাংস বুধবারে হয়ে গিয়েছে, আজ আর হবে না, বরং শনিবার দিনে হবে। হাজারি অত্যন্ত পুলকিত হইয়া উঠিল পদ্ম তাহার সহিত কথা বলাতে, এবং পুলকের প্রথম মুহূর্ত কাটিতে না কাটিতে তাহাকে একেবারে বিস্মিত ও চকিত করিয়া দিয়া পদ্মজি জিজ্ঞেস করিল, এতদিন কোথায় ছিলে ঠাকুর? হাজারি সগ্রাহে বলিল, আমার কথা বলছো পদ্মদিদি? হ্যাঁ। গোপালনগরে কুণ্ডবাবুদের বাড়ি। আমি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম, তারপর রানাঘাটে আজ এসেছিলাম বেড়াতে, তা বাবু বললেন। বেশ, থাকো না কে, তবে বাইরে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি, ওইসব একদম বন্ধ করে দিয়েছেন বাবু। যা পারো এখানে খেয়েও, বুঝলে? না, বাইরে নিয়ে যাব না কেন পদ্মদিদি, তা নিয়ে যাব না। তোমার সেই কুসুম কেমন আছে, দেখা করতে যাওনি? পদ্মঝিয়ের কণ্ঠস্বরে বিদ্রুপ ও শ্লেষের আভাস। হাজারি লজ্জিত ও অপ্রতিভ ভাবে উত্তর দিল, কুসুম? হ্যাঁ, তা কুসুম ভালোই। পদ্মঝি অন্যদিকে মুখ ফিরাইয়া বোধ হয় যেন হাসিল, অন্তত হাজারির তাহাই মনে হইল। পদ্মঝি ঘর হইতে বাহির হইয়া যাইতেই বংশী বলিল, যাক, চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা, দুপুরের পর আমরা চলে গেলে বোধ হয় কর্তা গিন্নিতে পরামর্শ হয়েছে, চলো এক ছিলেম সাজা যাক। হাজারি হাসিল, সব দিকেই ভালো, কিন্তু পদ্মদিদি কুসুমের কথাটা তুলিল কেন আবার ইহার মধ্যে? ভারী ছোট মন, ছি। বংশী বাহির হইতেই চাপা গলায় ডাকিল, ও হাজারিদা, এসো এসো, টেনে নাও এক টান। গাজায় কষিয়া দম মারিয়া হাজারি আসিয়া আবার রান্নাঘরে বসিতেই হঠাৎ অতসীর মুখখানা তার চোখের সামনে ভাসিয়া উঠিল। দুর্গা প্রতিমার মতো মেয়ে অতসী, কি মনটি চমৎকার! তাহার কাকাবাবু গাঁজা খায়, অতসী যদি দেখিত। এজন্যই তো সে গ্রামে কখনো গাঁজা খায় না, ছেলেপেলের সামনে বড় লজ্জার কথা। অতসী টাকা দিতে চাহিয়াছে, হোটেল তাহাকে খুলতেই হইবে। কথাটা একবার বংশীকে বলিবে। বংশী ও রতন ভালো লোক, দুজনেই, তাহাদের বিশ্বাস করা যায়, দুজনেই তাহাকে ভালোবাসে। বংশীকে বলিল, আজকাল রাত্রে টক হয়?
সব দিন হয় না, এখন নেব সস্তা, নেব দেওয়া হয়, পয়সায় ৬-৭টা পাতি নেব। একটা কিছু করে দেখাতে হবে তো, বড়ির টক করব ভেবেছিলাম। তুমি ভাবলে কি হবে, পদ্ধতিতে পাশ করলে তো হাড়িতে উঠবে। ভুলে গেলে নাকি আইন কানুন হাজারি? হাজারি হু হু করিয়া হাসিয়া উঠিল, বলল, বংশী, একটু চা করে খেয়ে নিলে হতো না? আজ তোর জোর। বংশী বলিল, খাবে? আমি দিচ্ছি সব ঠিক করে। ডাল চড়িয়ে গরম জল এই ঘটিতে কেটে রেখো, হাতা দিয়ে। চিনি আছে, চা নিয়ে নিচ্ছি। মনে আছে আর বছর আমাদের চা খাওয়া? আদার রস করেও দেবে এখন। আধ ঘন্টার মধ্যে হাজারি এবং বংশী মনের আনন্দে কলাই করা বাটি করিয়া চা খাইতেছিল। ভূতগত খাটুনির মধ্যেও ইহাদের আনন্দ কি কম। হাজারি এক দৃষ্টে আগুনের দিকে চাহিয়া চিন্তিত মুখে বলিল, যেখানেই যার মন টেকে, বুঝলে বংশী? গোপালনগরে সন্ধেবেলা রোজ ওদের মন্দিরে ঠাকুরের শেতল হয়। তার সন্দেশ, ফল কাটা, মুগের ডাল ভিজে খেতে দিত আমাকে। চা আমি করে নিতাম উনুনে, কিন্তু তাতে কি অমন মজা ছিল? একা একা বসে রান্নাঘরে চা আর খেতম, মন হু হু করত। খেয়ে সুখ ছিল না, আজ শুধু চা খাচ্ছি, তাই যেন কত মিষ্টি। রাত হইয়াছে। স্টেশনের প্ল্যাটফর্মে একখানা গাড়ির আওয়াজ পাইয়া হাজারি বলিল, ও বংশী, কেষ্টনগর এলো যে, ডালে কাটা দিয়ে নাও। সঙ্গে সঙ্গে গোবরা চাকর খাবার ঘর হইতে ডাক হাঁকিল, থার্ড ক্লাসে 2 থালা। উত্তেজনায় হাজারির শালা দেহে কেমন করিয়া উঠিল। কি কাজের ভিড়, কি লোকজনের হইচই, কি ব্যস্ততা! ইহার মধ্যেই তো মজা। তা নয়, গোপালনগরের মতো পাড়াগায় জায়গায় কুণ্ডুদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কড়ি কাঠ গুনিতে গুনিতে আর বাড়ির পেছনের বাগানে তেঁতুল গাছের বাদর ঝুলার ডালপালার দিকে চাহিয়া চাহিয়া রান্না করা, সে কি তাহার পোষায়? সে হইল শহরের মানুষ। সংক্রান্তির পরের দিন কুসুমের বাড়ি বেলা 12টার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল। বংশী ঠাকুরকে বলিয়া একটু সকাল সকাল হোটেল হইতে বাহির হইল। কুসুম গোয়াল ঘরের নতুন উনুনে আলাদা করিয়া কপির ডালনা রাঁধিতেছে। একখানা কলার পাতায় খান কতক বেগুন ভাজা ও একটা পাথরের খোড়ায় ছোলার ডাল। শুদ্ধাচারে সব করিতে হইতেছে বলিয়াই পাথরের খোড়া ও কলাপাতা ইত্যাদির ব্যবস্থা। হাজারি দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিল, কুসুমের কাণ্ড দেখো, থাকি হোটেলে, কত ছোঁয়ালেপ হয়ে যায় তার নেই ঠিক। ও আবার ধেয়ে নুয়ে ধোয়া কাপড় পরে গুরু ঠাকুরের মতো যত্ন করে রাঁধতে বসেছে। কুসুম সলজ্জ হাসিয়া বলিল, জ্যাঠামশাই, এখনো হয়নি, একটু দেরি আছে। আমি কিন্তু তরকারি সব রেঁধেছি, আপনি শুধু বসে খাবেন। হাজারি বলিল, তুমি তরকারি রাঁধলে যে বড়, সে কথা তো ছিল না। আমি তোমার তরকারি খাবো কেন? ঠকাতে পারবেন না জ্যাঠামশাই, কোনো তরকারিতে নুন দেইনি। নুন না দিলে খেতে আপনার আপত্তি কি? ভাবলাম আপনি অত বেলা করে এসে তরকারি রাঁধবেন, সে বড় কষ্ট হবে। লুচি ভাজা আর কি হাঙ্গামা, দেরিতে হবে তরকারি রাঁধতে, তাই নিয়ে এসে। নুন দাওনি? না মা, তুমি হাসালে দেখছি। আলুনি তরকারি খাওয়াবে তোমার বাড়ি? আর গোয়ালের মেয়ে হয়ে আমি নিজের হাতে রান্না তরকারি খাইয়ে আপনার জাত মেরে দেব? নরকে পচতে হবে না আমাকে তার জন্যে? হাজারি হু হু করিয়া হাসিয়া উঠিল, বলিল, দাও ময়দাটা, মেখে নিই ততক্ষণ। সব ঠিক আছে জ্যাঠামশাই, কিচ্ছু করতে হবে না আপনার। আপনি বরং শুধু নেচি কেটে লুচিগুলো বেলে দিন। কপিটা হয়ে গেলে চাটন রাঁধব, তারপর লুচি ভেজে গরম গরম। ওতে কি জ্যাঠামশাই, ও কি? হাজারি গায়ের চাদরের ভিতর হইতে একটা শাল পাতার ঠোঙ্গা বাহির করিতে করিতে আমতা আমতা করিয়া বলিল, এই কিছু নতুন গুড়ের সন্দেশ। আজ 1 তারিখেও কমাসে কদিনের মাইনেটা দিল কি না, তাই ভাবলাম একটুখানি মিষ্টি। কুসুম রাগ করিয়া বলিল, আপনার বড্ড অন্যায় কিন্তু জ্যাঠামশাই। আপনার এই সবে চাকরির মাইনে আমার জন্য খরচ করে সন্দেশ না কিনলে আপনার চলতো না? আপনার কাণ্ড করতে, আমার এখানে সেবা করতে বলেছে কে? না, এসব ছেলে মানুষই আপনার।
হাজারি শালপাতার ঠুঙ্গাটা দাওয়ার প্রান্তে অপরাধীর মতো সংকোচের সহিত নামাইয়া রাখিয়া বলিল, আমার কি ইচ্ছে করে না মা তোমার জন্য কিছু আনতে? বাবা মেয়েকে খাওয়ায় না বুঝি? হাজারির রকম সকম দেখিয়া কুসুমের হাসি পাইলেও সে হাসি চাপিয়া রাগের সুরেই বলিল, না, ভারী চটে গিয়েছি। পয়সা হাতে এলে অমনি খরচ করার জন্য হাত সুরসুর করে বুঝি? ভারী বড়লোক হয়েছেন বুঝি? ও মাসে 7টা দিন কাজ করে কত মাইনে পেয়েছেন যে 1 টাকার সন্দেশ আনলেন অমনি? হাজারি চুপ করিয়া অপ্রতিভ মুখে বসিয়া রহিল। আসুন এদিকে, এই আসনখানায় বসুন, ময়দাটা নিচে করুন এবার। মা কাহাকে অত বকিতেছে দেখিতে কুসুমের ছেলে মেয়ে কোথা হইতে আসিয়া সামনে উঠানে দাঁড়াইতেই হাজারির ঠুঙ্গা হইতে সন্দেশ লইয়া তাহাদের হাতে কিছু কিছু দিয়া বলিল, যাক, নাতি নাতনি তো আগে খাক, মেয়ে খায় না খাক বুঝব পরে। পরে কুসুমের দিকে ফিরিয়া বলিল, নাও হাত পাতো, আর রাগ করে না। কুসুম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না, বলিল, আমি রাত্রে রাত্রে খাব? কেন আলগোছে? না, কেন? আমি বুড়ো মাগি, ভোগের আগে পেশাদ পেয়ে বসে থাকি আর কি। হাজারি বুঝিল তাহার খাওয়া না হইয়া গেলে কুসুম কিছুই খাইবে না। সে বিনা বাক্য বেয়ে লুচির ময়দা লইয়া বসিয়া গেল। কুসুম বলিল, হোটেল খোলবার কি করলেন? গোপাল ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে, দেখেছ ঘরখানা? কুসুম উৎফুল্ল হইয়া বলিল, কবে খুলবেন? সামনের মাসে, টাকা দেবে তো? কুসুম গলার সুর নিচু করিয়া বলিল, আস্তে আস্তে, কেউ শুনবে। তোমার শাশুড়ি কই? আমি যেতে পারলাম না বাইরে, তাই দুধ নিয়ে বেরিয়েছে, এই এলো বলে। বাত সেরেছে? মোর্চের মাতুলি নিয়ে এখন ভালো আছে, আগের দিন কতক পঙ্গু হয়ে পড়েছিল, তার চেয়ে ঢের ভালো। আপনার জায়গা করে দেই, ওগুলো ভেজে ফেলুন, গরম গরম দেব। হাজারি খাইতে বসিল। কুসুম কাছে বসিয়া কখনো লুচি কখনো তরকারি দিতে দিতে বলিল, আপনার তরকারিতে বেশি করে নুন মেখে খান। রান্না চমৎকার হয়েছে রে মা। থাক, আপনার আর। হোটেল যেদিন খুলব সেদিন তোমার নিজের হাতে রেঁধে খাওয়াবো। না, ওসব করতে দেব না, বুঝে সুঝে চলতে হবে না। টাকা নিয়ে পুতনন্দী কাণ্ড করবেন। কি করব না? তুমি চেনো না আমায়। আমার জন্য 1 পয়সাও খরচ করতে পারবেন না, আপনি বলে দিচ্ছি। তাহলে আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেব, ঠিক? 15 দিন পরে হাজারি গ্রামের সংসারের খরচপত্র দিতে গেল। বৈকালে হরিবাবুর বাড়িতে বেড়াইতে গিয়া দেখিল হরিবাবু বৈঠকখানায় আরও 2টি অপরিচিত ভদ্রলোকের সহিত বসিয়া কথা বলিতেছেন। তাহাকে দেখিয়া বলিলেন, এই যে এসো হাজারি, বসো বসো। এরা এসেছেন কলকাতা থেকে অতসীকে দেখতে। তুমি এসেছো ভালোই হয়েছে, রাত্রে আমার এখানে খেও আজ। অতসীর তাহা হইলে বিবাহ, যদি ইতিমধ্যে তাহার বিবাহ হইয়া যায়, সে শ্বশুরবাড়ি চলিয়া গেলে টাকা কড়ির ব্যাপারে চাপা পড়িয়া যাইবে। হাজারি একটু দমিয়া গেল। 8 ঘণ্টা পরে হরিবাবু বলিলেন, আমি সন্ধিকটা সেরে আসি, আপনাদের ততক্ষণ চা দিয়ে দিক। ভদ্রলোক 2 জন বলিলেন, তিনি ফিরে আসিলে একত্রে চা খাইব। তাহারা ততক্ষণ একবার নদীর ধারে বেড়াইতে আসিবেন। অল্পক্ষণ পরেই অতসী আসিয়া বৈঠকখানায় বাড়ির ভেতরের দিকে দরজা হইতে একবার সন্তর্পণে উকি মারিয়া ঘরের মধ্যে ঢুকিল। এসো মা, এসো, ভালো আছো? আপনি ভালো আছেন কাকাবাবু? গোপালনগর থেকে আসছেন? না মা, আমি গোপালনগরে আর নেই তো। রানাঘাটে সেই হোটেলে কাজ আবার নিয়েছি যে, ওরা ডেকে বহাল করল। করবে না? আপনার মতো লোক পাবে কোথায়? আমায় এবার একটা কিছু শিখিয়ে দিয়ে যান কাকাবাবু, আপনার নাম করব চিরকাল। মা, এ হাতে কলমের জিনিস, বলে দিলে তো আর হবে না, দেখিয়ে দিতে হবে। তার সুবিধে হবে কি? আমি তার আগেও তোমাকে বলেছি এই কথা।
কাল আপনার বাড়ি যাব এখন। টেপিকে বলবেন, তাকে নিয়ে এলেন না কেন? তাকে নিয়ে আসবেন, সে আমাদের এখানে রাতে খাবে। অতসী একটু পরে চলিয়া গেল, কারণ আগন্তুক ভদ্রলোক দুটির গলার আওয়াজ পাওয়া গেল বাড়ির বাইরের রাস্তার দিকে। পরদিন সকালে টেপির মা উঠান ঝাড় দিতেছে, এমন সময় অতসী বাড়ির উঠানের মাচাতল হইতে ডাকিল, টেপি, ও টেপি। টেপির মা তাড়াতাড়ি হাতের ঝাঁটা ফেলিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল। জমিদারের মেয়ে অতসী গ্রামের কাহারও বাড়ি বড় একটা যায় না। তাহাদের মতো গরিব লোকের বাড়ি যে যাতায়াত করিতেছে, ইহা ভাগ্যের কথাও বটে, গর্ব করিয়া লোকের কাছে পরিচয় দেবার মতো কথাও বটে। হাসিয়া বলিল, টেপি বাসন নিয়ে পুকুরে গিয়েছে, এসো মা এসো। কাকাবাবু কোথায়? হাজারি কাল রাত্রে অতসীদের বাড়িতে গুরুতর আহার করিলেও আজ হাঁটিয়া 3 ক্রোশ পথ রানাঘাট যাইবে, এই অজুহাতে বড় এক বাটি চাল ভাজা নুন লঙ্কা সহযোগে ঘরের ওদিকে দাওয়ায় বসিয়া চর্বণ করিতেছিল। অতসী পাছে এদিকে আসিয়া পড়ে এবং তাহার চাল ভাজা দেখিয়া ফেলে সেই ভয়ে বাটিটা সে তাড়াতাড়ি কোচের কাপড় দিয়া চাপা দিল। অতসী আসিয়া বলিল, কই কাকাবাবু কোন দিকে বসে? ওহ, খুব সময়ে চাল ভাজার বাটি ঢাকিয়া ফেলিয়াছে সে। অতসী তাহাকে রাক্ষস ভাবিত। রাত্রের ওই ভীষণ খাওয়ার পরে সকাল হইতে না হইতেই, এই যে মা, কি মনে করে এত সকালে? আপনি আমাদের বাড়িতে দুপুরে খাবেন, তাই বলে দিতে বললেন বাবা। না মা, আমি তো এক্ষুনি বেরোচ্ছি রানাঘাট, ছুটি তো নেই, আর কাল রাতে যে খাওয়া হয়েছে তাতে। তবে টেপি আর খুড়িমা খাবেন, ওদের নেমন্তন্ন, আমি বলে যাচ্ছি ওদের। বলিয়া অতসী দাওয়ায় উঠিয়া নিজের পিড়ি পাথিয়া বসিয়া গেল। দেখিয়া হাজারি প্রমাদ গণিল, একের সময় নাই, 10টার মধ্যে হোটেলে পৌঁছায় রান্না চাপাইতে হবে, এক বাটি চাল ভাজা চিবাইতেও তো সময় লাগে। হতভাগা মেয়েটা সব মাটি করিল। বাটিটা লুকাইয়া বসিয়া থাকাই বা কতক্ষণ চলে? অতসী বলিল, কাকাবাবু, আমার সঙ্গে যদি আপনার আর দেখা না হয়? কেন দেখা হবে না? অতসী লাজুক মুখে বলিল, ধরুন যদি আমি এখান থেকে যদি। বুঝেছি মা, ভালোই তো, আনন্দের কথাই তো। আপনারা তাড়াতে পারলেই বাঁচেন, তাই জানি। মার মুখেও সে একই কথা, বাবার মুখেও সে একই কথা। সে যা হয় হবে, আমি তা বলছি নে। আমি বলছি আপনি আজ থেকে যান। আমি যে কথা দিয়েছিলাম আপনার কাছে, সেই টাকা মনে আছে তো? আপনাকে তা আজ আমি দিয়ে দিই। যদি বলেন তো এক্ষুনি আনি, আমার মনের ভার কমে যায়। তারপর যেখানে আপনারা আমায় বিদেয় করে দেবেন। ও কি মা, বিদেয় তোমায় করছে না কেউ, অমন কথা বলতে নেই, কিন্তু টাকা নিতান্তই দেবে তাহলে? যখন বলেছি তখন আপনি কি ভেবেছিলেন কাকাবাবু আমি মিথ্যে বলেছি? তা ভাবিনি। আচ্ছা ধরো, এমনও তো হতে পারে আমি হোটেল খুলে লোকসান দিলাম, তখন তোমার টাকা শোধ দেব কি করে? আমি তো বলছি না দিতে পারেন, তাই কি? আপনি বসুন, আমি টাকাটা নিয়ে আসি। 8 ঘণ্টার মধ্যে অতসী ফিরল। সন্তর্পণে আঁচলের গোড়া খুলিয়া তাহাকে 200 টাকার খুচরা নোট গুনিয়া দিতে দিতে বলিল, এই রইল, আমার টাকা ফেরত দিতে হবে না, টেপির বিয়ে দেবেন সে টাকায়। আমি যাই, লুকিয়ে চলে এসেছি, বাবা খুঁজবেন আবার। রানাঘাট যাইতে সারা পথ হাজারি অন্যমনস্কভাবে চলিল। বেশ মেয়ে অতসী, ভগবান ওর ভালো করুন। তাহার মন বলিতেছে ওর হাত দিয়ে যে টাকা আসিয়াছে, সে টাকার ব্যবসা খুলিলে লোকসান খাইবে না। স্বয়ং লক্ষ্মী যেন তাহার হাতে আসিয়া টাকা গুজিয়া দিয়া গেলেন। হোটেলে পৌঁছিয়া সে দেখিল রান্নাঘরে বংশী ঠাকুর ডাল চাপায়া একা বসিয়া। তাহাকে দেখিয়া বলিল, আরে এসো হাজারিদা, বড্ড বেলা করলে যে, বড় ডেকে ভাতটা চাপাও, নেবে নাকি একটু দম দিয়ে? তা নাও না, সাজু গিয়ে আমি ডাল দেখছি। একটু পরে গাজার কলিকাটা হাজারের হাতে দিয়া বংশী বলিল, একটা বড় কাজের বায়না এসেছে, নেবে? আন্দুলের ঘোষদের বাড়ির রাস হবে, 7 দিনের ঠিকে কাজ, বদে বিয়েন, সন্দেশ বিয়েন, রান্না, এইসব 2 টাকার মজুরির দিন, খোরাকে বাদে। হাজারি বলিল, বংশী, একটা কথা বলি তোমায়,
আমি হোটেল খুলছি রানাঘাটের বাজারে। কাউকে বলো না কথাটা। তোমাকে আসতে হবে আমার হোটেলে। কথাটা ঠিক শুনিয়াছে বলিয়া বংশী যেন মনে হইল না। সে অবাক হইয়া উহার দিকে চাহিয়া থাকিয়া বলিল, হোটেল খুলবে তুমি? হ্যাঁ, আমি না তো কে, তোমার বিয়াই? বংশী বলিল, কি পাগলের মতো বলছো হাজারিদা? কলকে রাখো, আর টান দিও না। রেলবাজারে একটা হোটেল খুলতে কত টাকা লাগে তুমি জানো? কত টাকা লাগে বলে তোমার মনে হয়? 500 টাকার কম নয়। 400-তে হয় না? আপাতত চলবে, কিন্তু কে তোমায় 400 টাকা? উত্তরে কোচের কাপড়ের গরু খুলিয়া হাজারি বংশীকে নোটের তালা দেখায় বলিল, এ দেখছো তো 200 টাকা এতে আছে, জোগাড় করে এনেছি। এখন লাগে গাছকোমর বেঁধে। তোমার অংশ থাকবে যদি প্রাণপণে চালাতে পারো। তোমায় ফাঁকি দেব না। আজ থেকে বাড়ি দেখো, 15 টাকা পর্যন্ত ভাড়া দেব, আর 200 টাকাও জোগাড় আছে। বংশী ঠাকুর মুখের মধ্যে একটা অস্পষ্ট শব্দ করিয়া বলিল, ভেলা আমার মানিক রে, হাজারিদা এসো তোমার কোলে করে নাচি। এক অস্ত্রে বেচু চক্রবর্তী বধ, পদ্মদিদি বধ, যদুবারুজ্জে বধ। চুপ চুপ, চলো ছুটির পর দুজনে ঘর দেখা যাক। তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে। জায়গাটা ভালো। আচ্ছা, বাজার কেমন বংশী? বাজার ভালো। নতুন আলু সস্তা হলো, আরও সুবিধা হবে। নতুন আলু উঠল বলে। কেবল মাছটা এখন একটু আকড়া। ঘর দেখার পর একটা ফর্দ করে ফেলা যাক। এসো, থালা বাসন, বালতি, জ্বালা, শেলনোড়া, বাটি। আজ খাওয়াও হাজারিদা, মাইরি একটা কাজের মতো কাজ করলে। আচ্ছা, টাকা পেলে কোথায় বলো না? পরে বলবো সব, তার ঢের সময় আছে। এখন আগেরকার কাজ আগে করো। পদ্মজি হঠাৎ রান্নাঘরে ঢুকিয়া বলিল, বেশ তো দুজনে বসে খোঁজ গল্প চলছে। ওদিকে মাছ ডাঙ্গায়, তরকারি ডাঙ্গায়, এক্ষুনি লোক খেতে আসবে। ঘুবরা চাকর হাঁকিল, 3rd ক্লাসে 1 থালা। পদ্মজি বলিল, ওই এলো তো, এখন মাছ ভাজা পর্যন্ত হলো না যে, তাই দিয়ে ভাত দেবে। এদিকে গাজার ধোয়ায় তো রান্নাঘরের অন্ধকার, সব তাড়াতে হবে, তবে হোটেল চলবে। কর্তার খেয়ে দিয়ে নেই আর কাজ, তাই যত হার ভাড়াতে উন পোজারো গাঁজাখোর আবার জুটিয়ে এনে হাত বেরিয়ে হাত দিয়েছে। বংশী ঠাকুর বলিল, রাগ করো কেন পদ্মদিদি? কাল রাতে বাসে মাছ ভেজে রেখেছি। 3rd ক্লাসের খদ্দের যারা সকালে খায়, তারা চিরকাল খেয়ে আসছে, তাই। হাজারি বংশীর দিকে চাহে বলিল, না বংশী, দই এনে দাও, সেও ভালো। বাসে মাছ দিও না, ওতে নাম খারাপ হয়ে যায়। ও থাক। পদ্মজি ঝাঁজের সহিত বলিল, দইয়ের পয়সা তুমি দেবে নাকি ঠাকুর? হোটেলে থেকে দেওয়া হবে না। তুমি বেলা করে বাড়ি থেকে এলে বলেই মাছ হলো না। বংশী ঠাকুর একা কত দিকে যাবে? হাজারি চুপ করিয়া রহিল। হোটেলের ছুটির পর হাজারি চুনি ঘাটে যাইবার পথে রাধাবল্লভ তলায় বারবার নমস্কার করিয়া গেল। ঠাকুর রাধাবল্লভ এতদিন পরে যেন মুখ তুলিয়া চাইয়াছেন। তাহার সেই প্রিয় গাছটির তলায় বসিয়া হাজারি কত কি কথা ভাবিতে লাগিল। অতসী টাকা দিয়া দিয়াছে, তাহার বাড়ি বহিয়া আসিয়া টাকা দিয়া গিয়াছে। হয়তো সে হোটেল খুলিতে দেরি করিত, কিন্তু আর দেরি করা চলিবে না। অতসী মায়ের কাছে কথা দিয়াছে, সে কথা রাখিতে হইবে তাহাকেই। রানাঘাট বেশ লাগে তাহার। বেচুবাবুর হোটেল তো একমাত্র জায়গা যেখানে তাহার মন ভালো থাকে। জীবনটা শান্তিতে কাটাইতেছি বলিয়া মনে হয়। এই রানাঘাটের রেলবাজার ছাড়িয়া সে কোথাও যাইতে পারিবে না। এখানেই হোটেল খুলিবে, অন্যত্র নয়। বৈকালের দিকে সে কুসুমের বাড়ি গেল। কুসুম বলিল, আজকে এলেন? আসুন আসুন, বসুন। হাজারি হাসি মুখে বলিল, একটা জিনিস রাখতে হবে মা। কি? হাজারি প্যাট কোচর হইতে 200 টাকার নোট বাহির করিয়া বলিল, রেখে দাও। কুসুম অবাক হইয়া বলিল, কোথায় পেলেন? ভগবান দিয়েছেন। হোটেল খোলবার রেস্ত জুটিয়ে দিয়েছেন এতদিন পরে। এই 200 আর তোমার 200, সামনের মাসে খুলব ভাবছি। এ টাকা কে দিল জেঠামশাই, বললেন না আমায়? তোমার মতো আমার আর একটি মা। আমি চিনি নে।
আমাদের গায়ের বাবুর মেয়ে অতসী। বলবো সেসব কথা আরেকদিন, আজ বেলা যাচ্ছে, আমি গিয়ে ডেক চাপাই গিয়ে, টাকা রেখে দাও এখন। হোটেলে আসিয়া বংশীকে বলিল, তোমার ভাগ্নিটিকে চিঠি লিখে আনাও বংশী, তাকে গদিতে বসাতে হবে। লেখাপড়ার কাজ তো আর তোমায় আমায় দেওয়া হবে না। বংশী বলিল, সে তো বসে আছে হাজারিদা, একটা কাজ পেলে বেঁচে যায়। আমি আজই লিখছি, আর ঘর দেখে এসেছি আমি, তামাকের দোকানের পাশের ঘরটা ভালো, এইটাই নাও, লেগে যাও দুর্গা বলে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আদর্শ হিন্দু হোটেল এর ৫ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।